এত চেষ্টা করেও তবু ওকে ভুলতে পারছে না কেন? কেন হৃদয়ের দোরগোড়ায় সে পুরনো স্মৃতিটা ধাক্কা মারে? কেন ও কেন কেন যে পদে চলে সে পদ এখন ভুলে কেমন করে ফিরবি তারে মন তুই ফেলে এসেছিস তারে মন চালিয়ে যা তা ঘরের দরজা জানলা খুলে রেখে চুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছিস। এই যে মুখটা একটু ঘোরাও না, ভালো করে দেখি তোমায়। আহা, অত লজ্জা বাবার কি আছে? এই কি প্রথম দেখছি তোমায়? বাবা একদম রাজপুতুল। দিদি তোর জন্মদিনে দিনের তরফ থেকে ছোট্ট উপহার শাড়ি, আর এই প্যাকেটের মধ্যে আছে বৌদির একটা কাপড়, দাদার একটা জামা, আর বাবার একটা পাঞ্জাবি আছে। বাবারে বাবা, পুরো দোকানটাই তুলে নেছিস রে দিদি। তোদেরকে যেমন আরো অনেক কিছু দিতে ইচ্ছে করে রে বোন, কিন্তু কিন্তু সামান্য যে কত টাকা মাইনে পাই তাতে বাবা চিকিৎসা সংসার চালাতে সব শেষ হয়ে যায়। বাবার কঠিন অসুখটা না থাকলে তোদেরকে আমি আরো অনেক কিছু দিতে পারতাম রে বোন। সবার জন্য উপহার নিয়ে এলেন, কই আমার জন্য তো কিছু আনলেন না। এই গরিব দিদির উপহার তুমি নেবে ভাই? উপহারে নেব কিনা বলতে পারছি না, তবে একটা জিনিস কিন্তু আমার চাই দিদি। বলো তোমার কি চাই? আরে বাবা আমার বোনটাকে তো তোমার হাতে তুলেই দিলাম, আর কি চাই বলো তোমার? আপনার আশীর্বাদ। আশীর্বাদ করুন দিদি, আমাদের বিবাহিত জীবন যেন সুখের হয়। হবেই তো। আমি মেয়েকে আশীর্বাদ করার জন্য চলে এলাম। আপনি ঠিক ধরেছেন, আমার দিদি। এই তো আমার দাদা চলে এসেছে। না 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 নমস্কার। আমি না আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। আপনি আমার সম্পর্কে কি শুনেছেন? আপনি আপনি না খুব ভালো মানুষ। এই এই তোরা তাড়াতাড়ি বাড়ির ভেতরে যা, আর দাদা বউকে কি বল যে প্রদীপের দাদা মৈতেশ বাবু এখানে এসেছে। চলো প্রদীপ, চলো বাড়ির ভেতরে চলো। হ্যাঁ তাই চলো। তাহলে মিশিলিয়া স্বর্ণ তোমার বোন, প্রদীপ আমার ভাই তোমার বোনকে ভালোবাসে। তুমি ভাবলে কি করে তোমারও তো একটা বার ডান্সারের বোন হবে কিনা? মন্ডল বাড়ির ছোট বউ। চুপ করুন, চুপ করুন মৈতেশ বাবু, আপনি চুপ করুন। ওইভাবে আপনি হাসবেন না। আমি একজন বার ডান্সার, এদিকে বাড়ির সবাই জানে যে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করি। দোহাই দোহাই আপনার, এসব কথাগুলো আপনি আমার বাড়িতে বলবেন না। তুমি ভাবলে কি করে তোমার সব ব্যাপারগুলো আমি গোপন করে রাখবো? হ্যাঁ রাখবেন রাখবেন রাখবেন। বাড়ির সবাই যে জানতে পারে আমি একজন বার ডান্সার, তাহলে তাহলে আমার উচ্চ মাথাটা নিচু হয়ে যাবে। আর আমার অসুস্থ বাবা সহ্য করতে না পেরে হয়তো মারা যাবে। দোহাই দোহাই মৈতেশ বাবু, এত বড় ক্ষতি আপনি আমাদের সংসারে করবেন না। আমি আমি আপনার দুটি তোর সংসারটাকে ভেঙে আমি ছাড়খাড় করে দেবো। আমি প্রদীপকে ডেকে বলে দেবো তুই একটা বাজারের মেয়ে ছেলে। চুপ শয়তানি! সেদিন বারে তুই আমার গায়ে হাত দিয়েছিলে, আমার মতো লোকের গায়ে হাত। সেদিনই সেই অপমানের কথা আজ আমি ভুলতে পারিনি। তুই একটা বাজারের মেয়ে ছেলে, তুই বার ডান্সার, তুই শরীর দেখেই খাস, তুই একটা বেশ্যা। বিশ্বাস করুন মৈতেশ বাবু, শুধুমাত্র দুটো পয়সা রোজগার করে এই সংসারটাকে বাঁচানোর জন্য আমি এই কাজ করি। বিশ্বাস করেন মৈতেশ বাবু, আমি বেশ্যা না। তোকে আমি আমার বাঁধা মেয়ে মানুষ করে রাখবো। প্রত্যেক রাত্রে তুই আমার শরীরে খিদে মেটাবি, তোকে আমি শান্তিপুরের বস্তু পাড়ায় নিয়ে গিয়ে তুলবো। আপনি আমাকে ক্ষমা করে দিন। পারবি না? তাহলে সবাইকে ডেকে ডেকে তোর আসল পরিচয়টা আমি জানিয়ে দিই। কোথায় গেলে? শোনো শোনো সব কোথায় গেলে? শোনো শোনো। পারবো, আপনি যা বলবেন আপনার সব কথা আমি শুনবো। শুধুমাত্র এবারে সবাইকে আপনি একটু ভালোভাবে বাঁচতে দিন। হে ভগবান,
আমি কি বিপদে পড়লাম। কাছে সিরিয়া আমি তোমাকে একটু আদর করি, এসে না আদর করি। দেখুন বাড়ি ভর্তি লোক, এভাবে আপনি আমার হাত ধরে টানাটানি করবেন না। ছাড়ুন, ছেড়ে দিন আমাকে, দয়া করে ছেড়ে দিন। আরে আপনি এই তো নিশ্চয়ই প্রতিবাদ দাদা, একদম। আমি দেখেই চিনতে পেরেছি। নমস্কার নমস্কার। নমস্কার, নমস্কার। তা কতক্ষণ এসেছেন? এই মাত্র এলাম, তোমার বোনের সাথে একটু গল্প করছিলাম এই আর কি। কই গো, গেলে কোথায়? দেখো মহিতোষ বাবু এসেছেন। আরে দাদা, আপনি এসে গেছেন। আমি তো ভাবতেই পারছি না যে আপনার মতো মানুষ আমাদের এই গরিবের বাড়িতে। আরে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করো। আরে থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। তুমি বড় ভালো, তোমার স্থান আমার পায়ে নয়, আমার এই বুকে। আরে বাড়ি আর সকাল কোথায়? হ্যাঁ, প্রদীপ কোথায়? এই প্রদীপ। দাদা দাদা তোমার কথাবার্তা আরে থাক মা, থাক থাক, আর প্রণাম করতে হবে না, প্রণাম। তোমাকে কি সুন্দর দেখতে গো দাদা। আরে যে কথাটা বলতে এসেছো সেটা বলো। হ্যাঁ সে কথা, সে কথা। আজ এ বাড়িতে এসে আমি একটা চরম বাস্তবের মুখোমুখি হয়েছি। সেই কথাটা বলার জন্যই আজ আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি। আমি ভাবতে পারিনি এমন একটা পরিবারে মেয়ে হয়ে তুমি। দোহাই মহিতোষ বাবু, ওই কথাগুলো আপনি ওদের সামনে বলবেন না। তাহলে আমি যা বলবো তুমি শুনবে? হ্যাঁ, শুনবো শুনবো, আপনি যা বলবেন আপনার সব কথা আমি শুনবো। কি হলো মহিতোষ বাবু, চুপ করে গেলেন কেন? ইন্দ্রাণী কি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে তো, আমি জেনে গেছি। কি জেনে গেছেন মহিতোষ বাবু? বলবো না, তা যা বলো তুমি শুনবে। আমি জেনে গেছি এবারে সবাই নাচ গান করতে ভালো পারে। তাই আজকে এই আনন্দের দিনে, মানে আমার এই ভাতৃবধূর জন্মদিনে একটা নাচ গানের অনুষ্ঠান হবে না? নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। তাহলে হয়ে যাক। मिले तो दिल जवान शिकार हो गया, शिकार हो गया, शिकार हो गया। कैसे हो गया, क्या कलम हुआ, क्या कलम हुआ, क्या दिखा हुआ, न जानू मैं, न जानू तो। ইন্দ্রাণী, তুই এসেছিস মা? হ্যাঁ বাবা, আমি আমি অনেকক্ষণ এসেছি। আমাকে কিছু খেতে দিবি মা? তোর তোর বৌদিকে বললাম, কি বললো জানিস? এখন হবে না, রাত হবে। আমার যে বড় খিদে লেগেছে রে মা। চলো বাবা, আমি তোমাকে খেতে দিচ্ছি। তাই একে রে মা, তোর মুখখানা এমন শুকনো লাগছে কেন? চোখ দুটো ছলছল করছে। আমায় বল মা, আমায় বল, তোর কি হয়েছে? তা তো হ্যাঁ রে মা, তোর শরীরটা ভালো আছে তো রে মা? আমি আমি ভালো নেই বাবা, আমি ভালো নেই। আমার আমার যে খুব কষ্ট বাবা, আমি ভালো নেই বাবা, আমি ভালো
দেবে না, ভালো থাকতে দেবে না। চিন্তার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কে কে ওই লোকটা? এই বাড়ির সম্পর্কে এত কথা জানলো কি করে? তাহলে কি সত্যিও সংকল্প? না না, আর বেশি দেরি করা ঠিক হবে না। যত তাড়াতাড়ি সম্ভব প্রতিমাকে দিয়ে ওর বাবাকে রাজি করিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিতে হবে। সম্রাট মন্ডল, ভিখিরির মতো জীবন যাপন করতে হবে না, পারবো না। প্রতিমাকে বোঝাতে হবে ওই লোকটা ওর দাদা নয়। কিন্তু কি করে বোঝাবো, কি করে বোঝাবো? ও আমি ভাবতে পারছি না। কি ভাবছো সম্রাট? আচ্ছা প্রতিমা, তুমি কি সত্যিই বিশ্বাস করো ওই লোকটা তোমার দাদা? প্রথম দিকটা সন্দেহ হলেও এখন মনে হয় উনি আমার দাদা। না, ও তোমার দাদা হতে পারে না। শঙ্করদাকে আমি খুব ভালো করে চিনতাম। ও তোমার দাদা হতে পারে না। দাদা যদি না হবে তাহলে আমাদের সম্পর্কে এত কথা জানলো কি করে? লোকটা অসম্ভব চালাক জানো প্রতিমা। সমস্ত আট ঘাট বেঁধে এই বাড়িতে ঢুকেছে, এ বাড়ির সমস্ত সম্পত্তি দখল করার জন্য। হতে পারে না, কিন্তু কিভাবে প্রমাণ করবে ও আমার দাদা নয়? যেখানে বাবা ওকে নিজের ছেলে বলে মেনে নিয়েছে। আমি প্রমাণ করে দেবো ওই লোকটা তোমার দাদা নয়। ওই লোকটা তোমার আচ্ছা প্রতিমা, আচ্ছা আমি তোমার দাদার হাতে লেখা ডায়েরিটা আনতে বলেছিলাম, সেটা তুমি নিয়ে এসেছো? হ্যাঁ নিয়ে এসেছি, এই নাও। এই দেখো, এইবার ঠিক প্রমাণ করে দেবো ওই লোকটা তোমার দাদা নয়। কিন্তু কিভাবে? হ্যালো, কারখানায় গিয়ে একটা বিল তৈরি করে চল, সেই বিলটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। দুটো হাতের লেখা মেলালে বোঝা যাবে ওই লোকটা তোমার দাদা নয়, কারণ হাতের লেখা নিশ্চয়ই আলাদা হবে। খোলো তো ডায়েরিটা খোলো। আশ্চর্য, হাতের লেখা দুটো পুরো এক। হ্যাঁ তাই তো, তুমি শুধু সন্দেহ করছো। যদি আলাদা মানুষ হতো তাহলে হাতের লেখা মিলতো না। ও এখন আমি কি করি? কি আর করবে, বাটি হাতে বেরিয়ে পড়ো। অন্ন দে মা, অন্ন দে। কারণ তোমার তো সময় ঘনিয়ে এসেছে। ওরে ও প্রতিমা, আমার কিছু খেতে দিবি চল, প্রচন্ড খেতে পেয়েছে। ওদিকে হরির মা যে কোথায় গেল, চল 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 চল। ও এখন যাবে কি করে প্রমাণ করি? হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা আপনি তো শঙ্করদা, বলুন তো আপনার বোন কি মিষ্টি খেতে ভালোবাসে? কি মিষ্টি খেতে ভালোবাসে? হ্যাঁ। আর প্রশ্ন পেলে না, বলবো না। হ্যাঁ বলতে আপনি পারবেন না, কারণ এটা আপনি কায়দা করে জানতে পারেননি। শালা একটা প্রমাণ আমি জোগাড় করেছি। ছোটবেলা থেকে ও খুব গরম গরম জিলিপি খেতে ভালোবাসতো। একদম তুমি ঠিক বলেছো দাদা। আমিও সঙ্গে করে নিয়ে এসেছি বুঝলি। এই দেখ, আজকে তোতে বলতে গরম গরম জিলিপি খা। রে ও প্রতিমা, জিলিপিটা ধর। আমি আর কোনো কথা বলবো না। দেখ এরকম ড্যাব ড্যাব করে দেখছে, দেখ মনে হচ্ছে আমার গলা টিপে মেরে দেবে বোধহয়। চলো দাদা, তুমি খাবে চলো। আজ আমরা ভাই বোন দুজন একসঙ্গে বসে জল খাবো। হ্যাঁ তুমিও খাবে, এসো। আমি খাবো না। ও এখন যাবে কি করি? চিৎকার করো। আসার দিন থেকে শুধু চিৎকার করে যাচ্ছ। হতে পারে না, মিথ্যে। আমি শঙ্কর মুখার্জি নই, কিন্তু প্রমাণ করতে পারছো কোথায়? যে আমি যে শঙ্কর মুখার্জি নই, এটা প্রমাণ করতে পারছো কোথায়? কিসের প্রমাণ? আপনি একটা চোর, আপনাকে আমি মানি না। মেনে নিয়েছে না তোমার আর কোনো উপায় নেই সম্রাট। अब तेरा क्या होगा रे कालिया? চিৎকার চেঁচামেচি না করে ওকে আমার দাদা বলে মেনে নাও। বোঝাই গারলটাকে ভালো করে বোঝা। তাছাড়া আমি যে তোর দাদা, বিদেশে যে আমার ট্রিটমেন্ট হয়েছিল তার সব প্রমাণ আমি তোদেরকে দিয়েছি। তুমি বিশ্বাস করছো না আমি তো দাদা? এ কে রে? মাথা ঠান্ডা করো, রাগ করো না। এসো খাবে, এসো। আজ আমরা তিনজন একসঙ্গে বসে জল খাবো। দাদা তুমি আমার সঙ্গে চলে এসো। এই বরং ভালো বুঝলি, তোরা তোর এই গরম গরম ফুলকো লুচি, কচা করে আলুর দম, আর এই গরম গরম জিলিপি, আর তোর হাতের এক কাপ গরম কফি। এদিকে আয় বোন, দেখ কিরকম আমরাটির মতো চোখ করে দেখছে। দেখ যেন মনে হচ্ছে আমাকে বোধহয় গলা টিপে মেরে দেবে। ওরে বাবা, মাথা খারাপ হচ্ছে নাকি দাদা? তোমার লেগেছে নাকি? আর একটু পানটা বেরিয়ে যেত। মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। এসো খাবে, এসো। দাদা তুমি এসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। ওকে বেশি করে গরম গরম জিলিপি দিই। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। চলো সম্রাট, আমি তোমার কথা কিচ্ছু মনে করিনি। চলো। তুমি যে সংকল্প মুখার্জি নও সেটা তুমি যেমন জানো আমিও ঠিক সেই রকম জানি। এবারে বলো তো চাঁদু, কেন তুমি এখানে এসেছো? কি চাও তুমি? আসার দিন থেকে তুমি আমাকে অনেক অপমান করছো। আমি সব সহ্য করেছি, কিন্তু আর আমি করবো না। কি করবে তুমি? আমি কি করতে পারি আর না পারি সেটা তুমি খুব ভালো করে জানো। কেন তোমার মনে নেই
আমার বিয়ের কিছুদিন আগে রাতের বেলায় তুমি বাবার ঘরে ঢুকে বাবার আলমারি থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করতে গিয়েছিলে। আমি তোমাকে ধরে ফেলেছিলাম, তুমি আমার পায়ে ধরে ক্ষমা চেয়েছিলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। আশ্চর্য, সেদিন তো ওই ঘরে আমি আর সংকল্পদা ছাড়া কেউ ছিল না। এসব কথা তুমি জানলা কেমন করে? আমি সংকল্প মুখার্জি। এই 12 বছর আমি ঘুমিয়েছিলাম। এই 12 বছরে এই সংসারে অনেক পরিবর্তন হয়েছে। সামান্য কর্মচারী থেকে আমার বোনকে ভালোবেসে বিয়ে করে তুমি হচ্ছে এবারই জামাই। এবারই জামাই হয়ে তুমি মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তি ভোগ করতে চাইছো, তাই তুমি আমাকে সংকল্প মুখার্জি বলে মেনে নিতে চাইছো না। তুমি আর মৈতজ মন্ডল মিলে এই শান্তির মানুষের ক্ষতি করতে চাইছো, কিন্তু আমি তা হতে দেব না। আমি সংকল্প মুখার্জি, আমি বলবো শেষ কথা। অবশ্য তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ কুকুরকে যতই সাবান মাখান হোক তার গায়ের বোটকা গন্ধ তো কোনোদিন যাবে না। চোরান আসলে ধর্মের কাহিনী। চলো ভাই, গরম গরম জিলিপি খাবো। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। ওরে বাবা, স্বভাব আর আগে তোকে আমি শেষ করে দেবো, বাজিয়ে দেবো তোর বিদায় রজনী, তোর খেল আমি খতম করে দেবো। প্রতিমা, প্রতিমা, আমার চশমাটা দিয়ে যেত মা, আমি একটু বেরোবো। এই যে সম্রাট, তুমি যাও, গিয়ে খেয়ে নাও। সংকল্প তোমার জন্য খাওয়া নিয়ে বসে আছি। জয়, আর শোনো, সংকল্প বলছিল তোমার হিসেবের খাতায় নাকি অনেক রকম গরমিল পাচ্ছে। না তো বাবা, কোনো গরমিল নেই। আচ্ছা কি শোনো, এবার থেকে কারখানাটা ওই দেখাশোনা করবি। এতদিন ছেলে ছিল না, তাই তুমি দেখাশোনা করতে, কিন্তু ছেলে যখন ফিরে এসেছে। বাবা আপনি ভুল করছেন। ভুল 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 আমি করেছিলাম প্রতিমার কথায় বিশ্বাস করে প্রতিমার সঙ্গে তোমার বিয়ে দিয়ে। ভুল আমি করেছিলাম আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার উপর ছেড়ে দিয়ে, কিন্তু তুমি আমার বিশ্বাসের কোনো মর্যাদা দাওনি। আমি সামান্য একটা পাথরকে হিরে মনে করেছিলাম। এবার থেকে আমার ভুলটা আমি সংশোধন করে নিল। সংশোধন করে দেবো বাবা, সময় এলে আমিও আপনার ভুলটা সংশোধন করে দেবো, শুধু একটু সময়ের অপেক্ষা। সে সময় বোধহয় তোমার জীবনে আর কোনোদিন আসবে না। তুমি নিজের জালে নিজে জড়ে পড়েছো সম্রাট, এই জাল থেকে বোধহয় আর বেরোতে পারবে না। আমি সম্রাট, আমাকে বন্দি করার ক্ষমতা কারণে এই মুখার্জি বাড়ির আকাশে একটাই সম্রাট থাকবে, আর সেটা আমি। কি সম্রাট হবে আর কি জল্লাদ হবে সেটা সময়ই বলে দেবে। একটা কথা কি আছে জানো তো, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হইও না, ছাগলে বুড়িয়ে খাবে। বাবা, এই নাও তোমার চশমা। হ্যাঁ, দে মা, দে মা, দে দে দে। আর চলি। নেহাত তুমি আমার জামাই, তাই তোমার ভুলটা সংশোধন করার সুযোগ দিলাম। একটু চেষ্টা করে দেখো ভালো হতে পারো কি না। দুদিন আগে আমার ভাই কেঁচো হয়ে থাকতো, সে আজকে সাপের 5 পা দেখেছে। মারবো মারবো, ওই লোকটাকে যদি এবার থেকে না তাড়াও তাহলে তোমাদের সবাইকে আমি মেরে দেবো। ওর বিরুদ্ধে আমি আর কেস করবো। তুমি বিচারপতির সামনে দাঁড়িয়ে বলবে ওই লোকটি তোমার দাদা নয়। যদি না বলো তাহলে তোমাকে, তোমার দাদাকে, তোমার বাবাকে সবাইকে মেরে দেবো, সবাইকে মেরে দেবো। বলবে আমি বলবো, তুমি যা বলবে আমি তাই করব। বলবে তো? আমি বলবো। বলবে তো শোনা, বলবে তো, কারণ ওই সম্পত্তিটা আমার চাই। হাকার পড়ে গেছে সারা দেশে, একেবারে হাকার পড়ে গেছে। সবাই মুখে নেকড়া সেটে ঘুরে বেড়াচ্ছে। 3-4 দিন আগে একটা খদ্দের পর্যন্ত নেই। কি জানি কি হবে যদি
যদি একটা কাজ পেতাম। আরে দেবো রে দেবো, আমি তোদের কাজ দেবো। বাবু আপনি ওইভাবে বলছিস কেন রে? আমি কি তোদের এখানে খোঁজ খবর নিতে আসি না? হ্যাঁ আসেন বাবু আসেন, ভোটের আগের দিন ভোট চাইতে আসেন। এবার থেকে রোজ আসবো। এমিলি শোন না, বুঝি কি তোদের এই বস্তির কাঁচা ঘরগুলো আমি পাকা করে দিইনি? হ্যাঁ দিয়েছেন। ঘরে ঘরে বিদ্যুৎ, ঢালাই রাস্তা আমি করে দিইনি? হ্যাঁ দিয়েছেন। আপনার লোক সম্রাট বাবু মাঝে মাঝে বস্তিতে এসে আমাদের উপর অত্যাচার করে। সম্রাটটা বড্ড বার বেড়ে জানিস বাবু। দেখে আমি কি করতে পারি। এই শোন না এমিলি, আমার হয়ে তোকে একটা কাজ করতে হবে জানিস? বলুন বলুন বাবু কি কাজ করতে হবে? না না এমন কিছু নয়, এমন কিছু তবে? নয়। তোদের এই বস্তিতে আজ থেকে একটা নয়া মাল থাকবে। নয়া মাল? নাম লিয়া। লিলিয়া? ওই কলকাতা গেছে। ঠিক আছে বাবু ঠিক আছে। ওর উপর একটু নক্ষ নজর রাখতে হবে এই আর কি। এই শোন না, বলছি কি ওই সূর্যবাবু ছেলে সংকল্প তোদের এখানে আসে না? হ্যাঁ আসে বাবু, রোজ আসে। এই বস্তি পাড়ায় এসে আমাদের নাচ গান শুনে, সুখ দুঃখের কথা শুনে, যার সময় আমাদের তো টাকা দিয়ে সাহায্য করে। ওর থেকে একটু দূরে দূরে থাকবে বাবু এক নম্বরে হারামির বাচ্চা। আমি ভেতরে ভেতরে খবর পেলাম তোদের এই বস্তি থেকে তাড়াতে চাইছে। বাবু হ্যাঁ রে, এই নাম রাজনীতি বুঝেছি। ও আমার বিরুদ্ধে দল পাকাচ্ছে। কি বলছেন বাবু? যাকে যাক বাদে। শোন না, বুঝি কি সামনে তো তোদের বস্তিতে উৎসব আছে, হ্যাঁ তো আনন্দ করতে হবে। এই টাকাটা ধর, এই, সবাই মিলে ভাগ করে নিবি, আনন্দ করবি উৎসবে, সবাই মিলে আনন্দ করবি, আনন্দ। আরে সালা আপনি কি ভালো মৈতোস বাবু। মৈতোস বাবু জিন্দাবাদ, মৈতোস বাবু জিন্দাবাদ। আরে মিলি, কতদিন পরে এলাম, একটু মনু মনু হবে না? একটু মাল খাওয়া না রে? হবে গো বাবু হবে, সব হবে। বাবুর আমার তো আসছে না। বাবু পিওর মাল্লু আছে, শরীরটা একেবারে তাজা করে নাও, তাজা। মিলি, মিলি রে, এরকম মোটা দোনা না রে, তার সঙ্গে আমি একটু তুলি। ঠিক আছে বাবু ঠিক আছে। বারে শালা বাপ, বারে শালা নেতা মৈতদ মন্ডল বা। দিনের বেলায় সততার নামাবলী গাইতে মিটিং মিছিল করছে, নারী নির্যাতনের উপর বক্তৃতা দিচ্ছে, আবার সেই নেতা রাতের বেলায় পতিতা পলিদেশে এক পেট মদ গিলে পতিতার শরীর ভোগ করার স্বপ্ন দেখছে বা। যোগ বিয়োগ গুণ ভাগ আমি সবটাই করতে পারি, হ্যাঁ। কিন্তু তোমাকে কবে যে শান্তিপুরে খাতা থেকে বিয়োগ করে দেবো সেটা তুমি নিজেই জানো না। তুই তো ভুলে গেছো আমাকে। এই এলাকার মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকে। অথচ অথচ আপনি এই এলাকার মানুষের মুখের অন্ন কেড়ে নিতে চাইছেন। এইভাবে বেশি দিন চলবে না নেতা বাবু, এর আপনার বুজরুকি ধরে ফেলেছে। আমিও তোমার বুঝলুকি ধরে ফেলেছি ভাইয়া। তুমি যে মুখার্জি বাড়ি ছেলে এসে তাদের সমস্ত সম্পত্তি দখল করতে চাইছো, এটা আর কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আমিও বুঝতে পারছি, জানেন ওই সম্পত্তির উপর সব থেকে লোভ বেশি আপনার। বুঝতে যখন পেরেছো তখন যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও না ভাইয়া। এখানে বেশি খাপ খুলতে শোনা। শুধু খাপ নয়, একদিন আপনার গা থেকে এই পোশাকটা খুলে নিয়ে আপনার আসল চেহারাটা আমি এই শান্তিপুর মানুষের কাছে দেখিয়ে দেবো। তার আগে বাড়ির বৌমাকে এনে আমি প্রমাণ করে দেব তুমি আসল সংকল্প নও, নকল সংকল্প। দেখবেন তার সঙ্গে আবার লোটকে যেন না যান, কারণ আপনাদের চরিত্রে তো কোনো মা বাপ নেই, নেতা মানুষ আপনারা। অপমান করছো। নকল সংকল্প মুখার্জি, তোমার এই অপমানের কথা আমার মনে থাকবে। তুমি ওটা ভুলে গেছো এই এলাকায় আমি একজন জননেতা। আপনাদের মতো নেতাদের দেখে ওপরওয়ালাকে ডেকে বলতে ইচ্ছে করে, হ্যাঁ প্রভু, 40 দশকে ভারতবর্ষের বুকে অনেক বড় বড় নেতা তুমি পাঠিয়েছো। নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম। আজকে ভারতবর্ষের বড় দুর্দিন, ওপর থেকে একটা স্যাম্পেল ফাইল ছাড়ো গুরু, একটা পিস নেতা ছাড়ো, তাহলে এই বজ্জাত নেতাগুলো দেশ থেকে বিদায় হোক। একটা পিস আমিও নিয়ে এসেছি, একটা পিস। তোর সব প্ল্যান আমি করে দেব ঢিসমে। ঠিক সময় হলেই বুঝতে পারবি এই মোহিত মন্ডল কিচ্ছি। শালা শালা একে নম্বরে হারামির বাচ্চা, টাকা দিয়ে আমাদের কিনতে চাইছে। কিনতে চাইলে সবকিছু কেনা যায় রে মিলি, বাবু ভুলতে চাইলে কি সবকিছু ভোলা যায়? বাবু কই, আমি তো এত চেষ্টা করি কিন্তু আমার অতীত থেকে তো ভুলতে পারি না। যা মদ দিয়া, মদ দিয়া। আসছি বাবু আসছি। আজ তার কথা আমার বড় বেশি করে মনে পড়ছে, বড় বেশি করে দে দেবিলি মধ্যে মধ্যে। এই নাও বাবু, পিওর মাল্লু আছে, শরীরটা একেবারে তাজা করে নাও, তাজা। বাবু তুই তো ভদ্র ঘরের ছেলে, এই পতিতা পল্লীতে কেন এলি? একটা যন্ত্রণা, যন্ত্রণা? বুকের মধ্যে একটা বিষ ফোড়া সব সময় আমাকে কুড়ে কুড়ে খায় বাবু সেটাকে ভোলার জন্য তো
তোদের এখানে চলে আসি, তোদের সঙ্গে আনন্দ স্ফূর্তি করি, মদ খাই, এইভাবে দুঃখটাকে ভোলার চেষ্টা করি, কিন্তু পারি না মিলি। বাবু। বিশ্বাস কর পারি না দাদা, আরো মন দিয়ে একবার আসছি আরো বাবু, মদ চাই। আসছি। আচ্ছা, সে কি কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না? একবারও আমার নামটা ধরে ডাকবে না? একবারও? আধারে কখন এসে জ্বালাবে প্রদীপ তুমি, পথের পাশে পথের খোঁজে হারিয়ে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। আধারে কখন এসে জ্বালাবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালাবে প্রদীপ তুমি, পথের পাশে পথের খোঁজে গেছি আমি, ও হারিয়ে গেছি আমি। এই চলবে না, পচা গান একদম চলে না, বন্ধ করুন। এসে গেছি। সারা ইলা যখন একবার বস্তিতে ঢুকে পড়েছিলাম, তখন বস্তির সব মানুষগুলোর মাথা আমি চিবিয়ে চিবিয়ে খাবো। হাই লেকে পহলা পহলা মাথা में तुम्हार जादू नौकरी ले आया है कोई जादूगर लेके पहला पहला কি ইন্দ্রাণী তুমি? ইন্দ্রাণী? আরে কে ইন্দ্রাণী? কাকে কি বলছেন আপনি? আমি ইন্দ্রাণী নই, আমি ছিলাম। না, তুমি 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 মিথ্যে কথা বলছো। তুমি 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 ইন্দ্রাণী ছাড়া অন্য কেউ হতে পারো না। তুমি ইন্দ্রাণী ইন্দ্রাণী ইন্দ্রাণী। দুর্বেশ শালা, শালা তখন থেকে বলছি আমি ইন্দ্রাণী নই, আমি ছিলাম। শালা ইন্দ্রাণী ফিন্দ্রাণী তো ভালো মেয়েদের নাম হয়, আমাদের মতো পতিতাদের নয়। কেন তুমি তোমার পরিচয় আমার কাছে গোপন করছো? কেন তুমি আমার চোখকে ফাঁক দিতে চাইছো? তুমি তুমি ইন্দ্রাণী ছাড়া অন্য কেউ হতে পারো না, পারো না। দুর্বেশ শালা, শালা তখন থেকে শালা ফ্যানতানা করছে। শালা মাল খাবি, ফুর্তি করবি, এখান থেকে কেটে যাবি। নাম জেনে তোর কি এসে যায় রে? শালা আমাদের কি কোনো নির্দিষ্ট নাম আছে নাকি? যখন যে বাবু ভালোবাসে আমাদেরকে ডাকে, সেটাই হচ্ছে আমাদের নাম। তোমার 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 বাড়ি কোথায়? বাড়ি তোমার তোমার ঘর কোথায়? ঘর কোথায় বলো, বলো ঘর কোথায়? কেন গো বাবু, আমাকে নিয়ে ঘর বাঁধবে বুঝি, সংসার পাতবে বুঝি? বাবু বোধহয় এক দেখাতেই প্রেমে পড়ে গেছে। ওরে বাবু আমার প্রেমে পড়ে গেছে গো। যদি বলি তাই, আমি হব তোমার জীবনের একমাত্র বাবু। আমি আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো, তোমাকে নিয়ে সংসার পাতবো, আমি 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 তোমাকে ভালোবাসবো। দেখো বাবু, ওসব স্বপ্ন টপ্ন আমাকে দেখিও না। শালা যবে থেকে এই লাইনে নেমেছি না, স্বপ্ন আমার সব হারিয়ে গেছে। এখন তো আমি স্বপ্ন দেখাই। এই শান্তিপুরে পতিতা পল্লীতে যখন একবার ঢুকে পড়েছি না, সব শালা রাতের ঘুম স্বপ্ন আমি কেড়ে নেবো। খদ্দেরদের লাইন লাগিয়ে দেবো, লাইন। সমাজের যত বড় বড় লোক আছে না, জজ, ব্যারিস্টার, উকিল, থানার বড় বাবু, সব শালা মালটের ইলার পায়ের তলায় এসে গড়াগড়ি খাবে। দেখবি নাকি শালা তার একটা নমুনা? তারা দাঁড়িয়ে ঠেসে দেখ শালা সত্যিকারের বাঁচা কাকে বলে। ইন্দ্রাণী, তো ঘুটি মুঝে भी पिला दे शराब, होता है प्यार। বন্ধ করো। আমি 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 সহ্য করতে পারছি না তোমার এই অশ্লীল নাচ গান। তুই বন্ধ করো প্লিজ। তুমি তুমি চুপ করো, চুপ করো। আমি সহ্য করতে পারছি না। এ কে রে শালা? শালা এর শরীরে না রসকস শালা কিছুই নেই। এ বাবু বোধহয় বেশি মাল টেনে ফেলেছে। বাবু, ও বাবু, আরে যান যান, বাড়ি যান। তোমার ভালোভাবে বাঁচতে ইচ্ছে করে না, এই সমাজের মুখে মাথা উঁচু করে তোমার বাঁচতে ইচ্ছে করে না। আমি তো কোনোদিন ভাবতে পারিনি আমি তোমাকে এখানে দেখতে পাবো। তুমি তুমি অনেক বদলে গেছো ইন্দ্রাণী, অনেক বদলে গেছো। বেশ, তুমি যখন আমাকে অস্বীকার করছো, আমাকে আমাকে চিনতে চাইছো না, আমি চলে যাবো, চলে যাবো ইন্দ্রাণী। এখান থেকে অনেক দূরে চলে যাবো। আর কোনোদিন আমি তোমার সামনে সে দাঁড়াবো না। তুমি তুমি অনেক বদলে গেছো ইন্দ্রাণী, অনেক। দাঁড়ান, আপনি যাবেন না। এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি আমার ইন্দ্রাণী নামটা জানলেন কি করে? শুধু তোমার নাম নয়, তোমার বাড়ি হচ্ছে পুরুলিয়া পলাশডাঙ্গা গ্রামে। ওইখানে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে। সত্যি করে বলুন তো, কে আপনি? আপনার নাম কি? পুরুলিয়ার বিদ্যাসাগর কলেজের সাহিত্যের ছাত্র অর্জুন রায়। অর্জুন তুমি? আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেদ,
আমাকে দুর্দণ্ড শান্তি দিয়েছিল নটরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সামন্তের কারুকার্য। অতি দূর সমুদ্রের পরে হাল ভাঙা নাবিক হারাইছে দিশা। 15 বছর পর তুমি আজও দিশা হারাইনি, আজও দিশা হারাইনি। আর ওই অন্তরের মধ্যে একটা নাম লেখা, একটা নাম, সেটা তুমি 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 তুমি। স্বপ্ন চলতে সত্যের মতো সত্যি, কারণ এমন তো আমার নয়, এমন আর সবটুকু জায়গা জুড়ে শুধু তুমি তুমি তুমি। অর্জুন, তোর মনে আছে ইন্দ্রাণী, স্কুল জীবন থেকে আমাদের ভালোবাসা শুরু, তাই ঠিক করলাম কলেজ শেষ করে পালিয়ে গিয়ে বিয়ে করবো। কারণ আমাদের বাবা মা কোনোদিন আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। আর কেন যে মেনে নেয়নি সেটা আজও আজও আমার কাছে অজানা। জানো, আমি 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 সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তোমার জন্য এই পুরুলিয়া স্টেশনে গিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি এলে না। সত্যি গেল কবির সেই বাড়ি কেউ কথা রাখিনি। 33 বছর কেটে গেল, কেউ কথা রাখে না। ছেলেবেলায় এক গোষ্ঠী তার গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রমুখ অমাবস্যা কেটে গেল। সেই গোষ্ঠী আর এলো না। 25 বছর অপেক্ষা আছি, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা। সারা রাত ধরে আমি তোমার জন্য ওই পুরুলিয়া স্টেশনে অপেক্ষা করলাম, কিন্তু তুমি এলে না। তারপর জানো, নিজের উপর একটা ঘৃণা জন্মালো, একটা ধিৎকার জন্মালো, যার জন্য আমি সবকিছু ছাড়তে চাইলাম। সে আমাকে ঠকালো, আমার ভালোবাসাকে ঠকালো। ঠিক করলাম না, গ্রামে আর ফিরবো না। উঠে বললাম ট্রেনে, যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়লাম। আর জানো, ট্রেনে উঠে কি আশ্চর্যজনকভাবে একজন মহান মানুষের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আর তার দয়াতেই আমার জীবনটা গেল বদলে। সেদিন আমি তৈরি হয়েছিলাম সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরোতে যাব। বাবা আমার সামনে এসে দাঁড়ালো। জানো, বাবা বোধহয় আগে থেকে ব্যাপারটা বুঝতে পেরেছিল। বলল, ইন্দ্রাণী মা, বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিস মা। আর আমার ছোট্ট বোনটা আমার মুখের দিকে এক দৃষ্টিতে ফেল ফেল করে তাকিয়ে আছে। বাবা অসুস্থ, দাদা বেকার, ছোট বোন পাঁচ তুমি ফোন করো, সেজন্য মোবাইলের সুইচটা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। পারিনি অর্জুন, সংসারের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে গিয়ে আজ আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেছি অর্জুন। সবাইকে ছেড়ে, সংসারকে ছেড়ে তোমার কাছে আমি চলে আসতে পারি। কিন্তু কি ভাগ্য দেখো আমার, তোমার সঙ্গে আবার আমার দেখা হয়ে গেল। সেই দেখা হলো, কিন্তু বড় দেরি করে হলো। তারপর শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। হ্যাঁ, পরিস্থিতি চাপে পড়ে বিয়ে করতে আমি বাধ্য হই, কিন্তু স্বামীর ঘর করা আমার আর হলো না। অষ্টমঙ্গলার দিন তোমার স্বামী তোমাকে তোমাদের বাড়িতে গিয়ে বিদেশে গিয়ে ফোন করে জানায় তিনি আর দেশে ফিরবেন না, কারণ বিদেশে তার স্ত্রী আছে, তাই তো? হ্যাঁ, এত কথা তুমি জানলে কি করে? তোমার শ্বশুরমশাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য একবার তোমাদের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তুমি তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে শ্বশুর বাড়ি যান। আই এম রাইট? একদম ঠিক বলছো। তাছাড়া এতক্ষণ ধরে লক্ষ্য করছি তোমার মুখের চেহারা অনেকখানি বদলে গেছে। আজ থেকে 15 বছর আগে একটা মানুষের মুখের চেহারা এতখানি পরিবর্তন হতে পারে? অনেকটা ঠিক তোমার স্বামী সংকল্প মুখার্জির মতো, তাই না? কারণ এখন যে আমি সংকল্প মুখার্জি। একদম ঠিক বলছো, কিন্তু এটা কি করে সম্ভব? সম্ভব, এই বিজ্ঞানের যুগে সবকিছু সম্ভব। একটা ছেলেকে মেয়ে মারিয়ে দিচ্ছে আর সামান্য মুখের পরিবর্তন ঘটাতে পারবে? অবশ্য এর জন্য আমার মুখের খানিকটা জায়গা প্লাস্টিক সার্জারি করতে। কেন অর্জুন, কেন? বলবো, তবে এখানে নয়, অর্জুন নয়, এখানে তোমার স্বামী আমি সংকল্প মুখার্জি। যদিও তোমাকে এখানে কেউ চেনে না, কিন্তু আমি চিনি আমার ইন্দ্রাণীকে। কি দেখছো আমার মুখের দিকে তাকিয়ে অমন করে? কি দেখছো? দেখছি 15 বছর আগে হারিয়ে যাওয়া অর্জুনকে, যার ভালোবাসার সঙ্গে আমি প্রতারণা করে তাকে ঠকিয়েছি। আচ্ছা ইন্দ্রাণী, সেই পুরনো দিনগুলো আবার ফিরে যাওয়া যায় না? না অর্জুন, আজ আমি সব দিক দিয়ে হেরে যাই একটা মানুষ। আমি তোমাকে হারতে দেবো না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জিতিয়ে তুলবো। তুমি জিতবে ইন্দ্রাণী, জিতবে। পারবে না,
পারবে না অর্জুন। আমার জীবনটা হচ্ছে শেকলে বাঁধা ময়নার মতো। সে ময়না কোনোদিন মুক্ত বিহঙ্গের আকাশে ডানা মিলে উঠতে পারবে না। সংসারে ভারে ভারাক্রান্ত একটা জীবন্ত মেশিন, যে সংসারে চাপে দোলে পিষে তার কল কবজাগুলো নষ্ট করে ফেলেছে। সে বাঁচিতে নতুন করে কোনোদিন সুর বাজে। আমি তুলবো সে বাসিতে নতুন সুর। আমি তুলবো যে সুর তোমাকে ভালোবাসার গান শোনাবে, যে সুর তোমাকে বেঁচে থাকার গান শোনাবে। কারণ এই জীবন তো আমার নয়, এই জীবন যে তোমার। তুমি আমার সঙ্গে যাবে না ইন্দ্রাণী? আমার সঙ্গে যাবে না? যাবো অর্জুন, যাবো। এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি। চোখে ভরে দেখেছি, অন্তরে রেখেছি, আরো চার পা রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালো না হতে পারে না। এসব তুই কি বলছেন জানি? কে ইন্দ্রাণী? যে ইন্দ্রাণীকে তুমি চিনতে, সেই ইন্দ্রাণী আজ থেকে 15 বছর আগে মরে গেছে। আমি বিশ্বাস করি না, আমি মানি না। বাস্তবকে মেনে নিতে শেখো অর্জুন। কত টাকা আছে তোমার? আমার কাছে যারা আসে তারা লাখ লাখ টাকার মালিক। কি আছে তোমার? আছে বিশ্বাস, আছে ভালোবাসা। ওই ভালোবাসার কথাটা তোমার মুখে মানায় না। এখানে প্রত্যেকদিন ভালোবাসা কেনা বেচা হয়। ভালোবাসার বাজার অর্জুন, ভালোবাসার বাজার। এই পৃথিবীর হচ্ছে একটা টাকার গোলাম। কি হলো? পাগলের মতো হাসছো কেন? তোমাকে খেলে দেখে যদি পাগল হয়ে যেতে পারতাম তাহলে বলে ভালোই হতো। সারা দুনিয়াটা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। টাকার জন্য ভাই ভাইকে খুন করছে, টাকার জন্য বাবা মেয়েকে বিক্রি করে দিচ্ছে, আর টাকার কাছে ভালোবাসা নিলামে উঠছে। নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার ইন্দ্রাণী আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। এটাই তোমার আমার শেষ দেখা। আমি মহিতাজ মন্ডলের টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আমার সঙ্গে দেখা করো। আমি বলছি দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আমাকে তুমি বাঁচতে দাও, বাঁচতে দাও। চলে যাবো ইন্দ্রাণী, অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। আর কোনোদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো না। অনেক দূরে চলে যাবো। শুধু একবার আমার মুখের দিকে তাকিয়ে, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি কি কোনোদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমাকে ভালোবাসিনি? বলো, চুপ করতে হবে না। বলো আমাকে ভালোবাসিনি, বলো। আমি শুনতে পেলাম না। জোরে বলো, জোরে বলো। আমি শুনতে পাচ্ছি না, জোরে বলো। একদিনের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়। আমি আবার তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, চলে যাও এখান থেকে। দয়া করে তুমি আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। ইন্দ্রাণী, পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিবে, তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি। তুমি আছো, আমি আছি।
তুমি কিচ্ছু করতে পারবে না। ওই সংকল্প মুখার্জি তোমার চোখের সামনে তোমার হাত থেকে সমস্ত অধিকার আস্তে আস্তে কেড়ে নেবে, আর সেটা তুমি দাঁড়িয়ে দেখবে। আর আগে ও সারাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো। না, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু ওই লোকটাকে ফলো করো। শান্তিপুরে বসতে পারে মানুষজন আমার বিরুদ্ধে খাপাচ্ছে, পার্টির বদনাম করছে। শান্তিপুরে বসতে পারে সমস্ত মানুষ ওর কথা অজ্ঞান, ও একটা দল বাগিয়েছে। ওই দলের আসল লোকটাকে জানেন? আপনার ভাই প্রদীপ। আপনি তো মাঝে মাঝে গ্রামে যান। প্রদীপ যদি আপনার ভাই না হতো তাহলে কবে সালাকে সরিয়ে দিতাম। কে ভাই? আমি ঔরঙ্গজেব সম্রাট অশোকের রাজনীতিতে বিশ্বাসী। এই পৃথিবীতে কেউ কারো নয়। তিল তিল করে পায়ে নিচে যে মাটি আমি তৈরি করেছি তা এত সহজে নষ্ট হতে দেব না। ফার্স্ট টাইম বোঝাবে, সেকেন্ড টাইমে বোঝাবে, না বুঝতে চাইলে থার্ড টাইম পৃথিবী থেকে সরিয়ে দেবে। প্রদীপ যে আপনার ভয় ভুলে যাব। কি ব্যাপার, তুমি এইভাবে হাসছো কেন? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে স্যার। আমার তো মনে হয় আপনি যে কোনো সময় আমাকেও সরিয়ে দিতে পারেন। আমরা কি বিজনেসম্যান, তার সঙ্গে ওই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের অসৎ কাজ কিছুই নেই। কাদের জন্য আজ আপনি নেতা? এই আমাদের মতো ছেলেদের জন্য। সামান্য কর্মচারী থেকে আপনি আমাকে টাকার লোভ দেখিয়ে এই রাজনীতিতে নিয়ে এসেছেন। আপনার কথা ভালোবেসে আমি মুখার্জি বাড়ির জামাই হয়েছে, তার সমস্ত সম্পত্তির মালিক আপনি হতে চাইছেন। আপনার কথায় শান্তিপুর গ্রামে একটার পর একটা খারাপ কাজ করেছি, তার সমস্ত মুনাফা উঠছেন আপনি। আপনার সমস্ত পাপ কর্মের সঙ্গে আমি। তাই বলছি স্যার, যা করবেন একটু ভেবে চিন্তা করবেন, কারণ যে অস্ত্র একদিন আমার হাতে তুলে দিয়েছিলেন সেই অস্ত্র যেন আপনার থেকে ব্যবহার করতে না হয়। বুঝতে পারছি তোমাকে অভিমান হয়েছে। আরে পাবে পাবে, মুখার্জি বাড়ি অর্ধেক সম্পত্তি একমাত্র তুমিই পাবে। সামনে তো ইলেকশনে যেতে দাও, দেখো আমি তোমার জন্য কি করি। দাদা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তার আগে তোর সাথে আমার কিছু কথা আছে। শোন প্রদীপ, আজ থেকে তুই শান্তিপুরে যাবি না, এই কলকাতা ফ্ল্যাটই থাকবে। না দাদা, তোমার এই অনুরোধ আমি রাখতে পারলাম না। শান্তিপুরে আমাকে যেতেই হবে। কেন? আমার বিরুদ্ধে দল পাকাবার জন্য? ওই সংকল্পের সাথে তুই কোনো সম্পর্ক রাখবি না। কেন? সংকল্পতা মানুষ হিসেবে ভালো, শান্তিপুরে গরিব মানুষদের কথা সে চিন্তা করে। চিন্তা করে সালা দিন রাত মদ গেলে পতিতে বলিতে পড়ে থাকে। হ্যাঁ থাকে, কিন্তু তোমার মতো ঘর জমাই হয়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে না। প্রদীপ মুখ সামলে কথা বলবে, তা না হলে কি করবে? কি একটা সমাজ বিরোধী অ্যান্টি সোশ্যাল। আপনার ভাইকে ভাষা সংযত করে কথা বলতে বলেন। প্রদীপ তুই চুপ। না, আমি চুপ করবো না। এইসব সমাজ বিরোধী গুন্ডাদের কেন পার্টিতে স্থান দিয়েছো? এরা যা খুশি তাই করে বেড়াবে, মানুষকে মানুষ বলে মনে করে না। লাল চোখ দেখিও না, কারণ তোমার ওই লাল চোখকে আমি ভয় পাই না। শালা একটা পার্টির দালাল। তবে রে শালা, আজ তোকে আমি। তুমি তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মানলাম। যেটা জানিস না সেটা নিয়ে কোনো কথা বলিস না। শোন প্রদীপ, যাকে তুই সংকল্প বলে মনে করছিস সে আদৌ সংকল্প নয়। সংকল্প সে যে এই বাড়িতে এসেছে। শান্তিপুর গ্রামে সমস্ত মানুষকে আমাদের বিরুদ্ধে খেপে তুলছে। শালা একটা মাথার চুনোপুটি সংকল্প মুখার্জি। যাতে মাতাল হলে কি হবে? তাহলে কিন্তু একদম ঠিক আছে। আর মদ খাওয়ার কথা যদি বলো, তাহলে তুমি আর দাদাও তো কোনো অংশ কম যাও না। এমনকি শান্তিপুরের পতিতা পল্লীতে তোমরা দুজনেও মাঝে মধ্যে যাও। হ্যাঁ যাই, সেখানে আমাকে কাজের জন্য যেতে হয়। শোন প্রদীপ, ওই সংকল্প ব্যাপারে আমি চরম সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ওই শান্তিপুরের মাটিতে একটাই বাঘ ঘুরে বেড়াবে, তার নাম হচ্ছে শালা বেশ্যাপাড়া দাদা হয়েছে। দাদা এখনো সময় আছে। আপনি যদি বলেন ও শালাকে আজই সরিয়ে দেব, তাই দেব। দরকার হলে ওই সংকল্প মুখার্জিকে আমি। তার মানে কি করতে চাইছো কি তুমি? দাদা বাবলে তার মানে কি করতে চাইছো কি তুমি? পাবলিক জানবে রাজনীতির কারণে সংকল্প মুখার্জি খুন হয়েছে। চমৎকার।
বিশিষ্ট সমাজসেবী, বিরাট বড় রাজনৈতিক নেতা মৈতোষ মণ্ডলের মধ্যে যে এত বড় একটা ক্রিমিনাল, একটা অমানুষ লুকিয়ে আছে, এটা তো আমি আগে জানতাম না। তাহলে এবার জেনে গেলি তো? ওই বলি সংকল্পের সঙ্গে তোর খুব দোস্তি, ওকে খুব শীঘ্রই গ্রাম ছেড়ে চলে যেতে বল, তা না হলে আমরা ওকে সরিয়ে দেবো। আর এই কথা যদি কেউ জানতে পারে তাহলে দাদা হিসেবে আমি তো কিন্তু ক্ষমা করবো না। দাদা, আমি হচ্ছি মৈতোষ মণ্ডল। দাদা, দাদা বাইরে রাগের মাথা তোর গায়ে হাত দিয়ে দিয়েছি, কিছু মনে করি না। এসো না, যা 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 গিয়ে দেখ, ওই স্বর্ণদূত তো আবার আসার সময় আছে, যে যা গিয়ে দেখ দেখি যেন ওদের কোনো আপ্যায়নের ত্রুটি না হয়। যা ভাই, যা 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 যা। যাচ্ছি দাদা, যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাকে একটা অনুরোধ করে যাই, এখনো সময় আছে দাদা, তুমি এই অসৎ পথ থেকে ফিরে এসো, তা না হলে ওই সংকল্প মুখার্জি পাবলিকের সামনে তোমাদের দুজনের ব্যান্ড বাজিয়ে ছেড়ে দেবে। বি কেয়ারফুল। যমরাজ, আমার ভাই আমাকে জ্ঞান নিয়ে গেল। বিনে বোঝেও একটা জিনিস পাওয়া যায় দাদা। শোনো, চলো আমাদের পাশের ঘরে গিয়ে আলোচনা করে ছেলে নি, কারণ ওই স্বর্ণদূত আবার আসার সময় হয়ে গেল। চলো 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 চলো। তাই চলো, তাই চলো। আরে বাবা, কত বড় ফ্ল্যাটই, সামনে একটা সুইমিং পুল আছে। আরে স্বর্ণ, তুই কত বড় লোকের বাড়ির বউ হবি? ওই মৈতোষ বাবু তো প্রচুর টাকা, তাই না? সবই ঝাড়ু মাল রে দিদি, গরিবের রক্ত চোষা পয়সা। চুপ করো শোলা বাবু, এখানে এসব কথা বলো না। তাছাড়া সৎ পথে থেকে কেউ এত টাকার মালিক হতে পারে না। এই 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 স্বর্ণ, তুই তো দাদা কথাটা বলেছিস তো? গো বৌদি, আমি সব বলেছি, ও নিয়ে তুমি চিন্তা করো না। একবার যদি প্রদীপের সঙ্গে তোর বিয়েটা লাগিয়ে দিতে পারি, তাহলে আমরা রাতারাতি বড় লোক হয়ে যাব। সেই আশাতেই থাক, কবে নাম রাজা হবে তবে সীতার দুঃখ যাবে। খবরে হবো, দেখিস তোর দিদি একদিন রাজরানী হবে, আর দেখবি আমি না টাকার গদিতে শুয়ে থাকবো। এই দিদি, তোর লোভটা একটু কমা, টাকা টাকা করে তোর মানে মাথার গন্ডগোল হয়ে যায়। দুনিয়াতে সবকিছু ভাইয়া, ওইসব যাত্রা ফত্রা করে কিছু হবে না। এই সুযোগ মৈতোষ বাবুর পা দুটো জড়িয়ে ধরে একটা কাজের ব্যবস্থা করে নাও। সবই তো ঠিক আছে, আমি শুধু ভাবছি একটা কথা, এই বাড়িতে কেউ নেই নাকি? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরে আপনারা সব এসে গেছেন? আরে আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার। তা কেমন লাগছে বলুন আমার এই কলকাতার ফ্ল্যাট? দারুণ হ্যাপি দারুণ। অসাধারণ, একেবারে মুখের ভাষায় বর্ণনা করে যাবে না। জানেন, আপনিও না খুব সুন্দর। টোপ ধরে নিয়েছে। তুমিও খুব ভালো বিউটি। এই যে আমি আপনাকে তুমি বলে ফেললাম, এর জন্য কিছু মনে করবেন না। না 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 না, মনে করার কি আছে, মনে করার কি আছে? ওর সঙ্গে দেখা হওয়ার আগে আপনার সঙ্গে যদি আমার দেখা হতো, তাহলে আমি আপনাকে বিয়ে করে ফেলতাম। ও জামাইবাবু, দিদি কি বলছে শুনছেন? তেল দিচ্ছে শালা বাবু, তেল দিচ্ছে। আরে তেল দিতে দিতে সব তেল যদি শেষ হয়ে যায়? অফুরন্ত ভান্ডার, এই তেল শেষ হবে না। ভগবানও ফেল মেরে গেছে। হলো না বিউটি, হলো না। দেশের সেবা করতে করতে কখন যে তলায় তলায় আমার বয়সটা বেড়ে গেল আমি নিজেই বুঝে উঠতে পারলাম না, তাই বিয়ে করা আমার আর হলো না। কেমন বয়স হয়েছে আপনার? কেমন বয়স হয়েছে? আগে যদি জানতাম তাহলে আমি আপনাকে আপনাকে না, মানে ওই হ্যাপি করে একটা বউ খুঁজে দিতাম। তাই বলো বৌদি, তুমি এমন ভাবে কথাটা বললো যেন মনে হলো তুমি বিয়েটা করে ফেলবে। কেন ঠাকুরজি, আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? তুমি জানো এখনো আমার কত ডিমান্ড। তুমি জানো স্কুল থেকে আমি যখন বাড়ি ফিরতাম তখন কত ছেলে আমাকে দেখার জন্য একেবারে হ্যাপি করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ও সত্যি দিদি তুই পারিস, তোর হেভি করে কি প্রতিভা। দেখ ভজা, একেবারে খোঁজা মেরে কথা বলবি আচ্ছা না। আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। বলছি কি তাহলে এই বিয়ে- সেটা ঠিক করার জন্যই তো আমরা এখানে এলাম, কিন্তু বিনা পাওনার কথা। আরে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ওটা নিয়ে চিন্তা আচ্ছা তোমার দিদি এলো না তো? আপনি তো জানেন দিদি সেই কোন সকালবেলা বাড়ি থেকে বেরোয়, আবার ফেরে রাত্রে। জামাই বাবাকে তো দেখছি না, মানে প্রদীপ কোথায়? ওই তো পাশের ঘরে আছে, যাও না সবাই যাও যাও যাও। আমি যাই প্রদীপের সঙ্গে দেখা করে আসি। আমরাও চারপাশটা ঘুরে ফিরে দেখি। চলো শোলা বাবু। হ্যাঁ হ্যাঁ, তাই বরং ভালো। এই দিদি তুই যাবি নাকি? না, আমি যাব না, আমি দাদার সঙ্গে একটু গল্প করব। চলো আমরা একটু রিল্যাক্স করে আসি। হ্যাঁ। চলো শোলা বাবু, চলো। আমার তো এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না। আরে থাকো থাকো, যতদিনই খুঁজি তুমি এখানে থেকে যাও দেখি। তবে একবার যখন এসে পড়েছি দাদা, আমাকে কিন্তু ওই কলকাতা, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর সব কিন্তু ঘুরে ঘুরে দেখাতে হবে, এই আমি আপনাকে বলে দিলাম। জানেন মানিক আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না। আরে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ?
ওই ঘরের মাঠে গিয়ে পাশাপাশি বসে বাদাম ভাজা খেতে খেতে দুজনে গল্প করবো। আপনি সত্যি বলছেন? একবার হাতটা বাড়িয়ে দেখো, এই কলকাতায় আমার 3-4টে ফ্ল্যাট আছে, যে কোনো একটা তুমি ফ্ল্যাটে থেকে যাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ওই শান্তিপুরে আমাদের একটা বাড়ি আছে, ওখানে আমার ভাই প্রদীপ থাকে, আমিও মাঝে মধ্যে যাই, এই আর কি। কোথায় বললেন? শান্তিপুর, শান্তিপুর। শান্তিপুর? হ্যাঁ। ওর মুখে শুনেছি ওই শান্তিপুরেই নাকি ইন্দ্রাণীর বিয়ে হয়েছিল। শান্তিপুরে? হ্যাঁ। কোথায়, কার সাথে? কার সঙ্গে আমার ঠিক নামটা মনে পড়ছে না, মনে করো। তবে জানেন আমার বিয়ের আগে ওর বিয়েটা হয়েছিল। নামটা মনে করো, মনে করো, মনে করো। কি ছিল? হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। ওই শান্তিপুরে সূর্য নারায়ণ বাবুর ছেলের সঙ্গে। ওরে শালা, তাহলে তো ইন্দ্রাণীর সাথে সংকল্পর বিয়ে হয়েছিল। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি পেয়ে গেছেন মহিতোষ বাবু? তোমাকে, তোমাকে পেয়ে গেছি। আপনি কি খাবে বলো, ঠান্ডা না গরম? আপনি? আমি গরম। আমিও গরম। আপনি জানেন এই গরমে গরমে একেবারে জমবে ভালো, হেব্বি করে যাবে, হেব্বি করে। বেরা বেরা। দাদা নয়, দাদা নয়, আজ থেকে তুমি ওকে মহিতোষ বলেই ডাকবে। তাহলে তাহলে কাছে এসো মহিতোষ, কাছে এসো। তুমি আর আমি পাশাপাশি বসে আমরা দুজনে গল্প করব। কিন্তু এখানে যে তোমার স্বামী দেবতা আছেন। ও আমার জীবনে একটা অপদেবতা। ওই ভেড়াটার কথা তুমি ছাড়ো তো, সবসময় শুধু খালি ওই ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াই, আমার জীবনে কোনো সাদিও পূরণ করতে পারলো না। মহিতোষ বলো, তুমি কত এই নেশা হয়ে গেছে। চলো কোনো এক অন্ধকার ঘরের মধ্যে তুমি আর আমি পাশাপাশি বসে আমরা দুজনে গল্প করব। বলো তোমার কি চাই বলে? আমি যা চাইবো তুমি দিতে পারবে? একবার চেয়ে তো দেখো না। আমি তোমাকে অনেক টাকা দেবো, সারা শরীর সোনার গহনায় ভরিয়ে দেবো। হেভি ব্যাপার। তুমি শুধু আমার সঙ্গে ইন্দ্রাণীর বিয়েটা রাজি করিয়ে দাও। বলো পারবে? পারবো, হেভি করে পারবো। তবে তোমাকেও একটা কথা দিতে হবে। বলো বলো। ওই ইন্দ্রাণীর সঙ্গে বিয়ে হলেও আমার সঙ্গে তোমাকে সম্পর্ক রাখতেই হবে। বলো, কথা দাও। কথা দিলাম, কিন্তু ইন্দ্রাণী যদি বিয়েটাতে রাজি না হয়? ওই ব্যাপারটা তুমি আমারও বলছে দাও, বুঝলে? ওকে আমি এমন অত্যাচার করব, দেখবে ও তোমাকে বিয়ে করতে বাধ্য হবে। বলো, কবে বিয়েটা করবে বলো তো? এই এখন তো লকডাউন চলছে, লকডাউনটা মিটে যাক, ঠিক সময় মতো আমি তোমাকে বলবো। হ্যাপি করে বলবো। আমরা হ্যাপি করে বলবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শুনতে ইচ্ছে করছে না জানো, তোমাকে ছাড়া আমার আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। কবে তুমি আমাকে শাঁখা সিঁদুর পরিয়ে এবারে বউ করে নিয়ে আসবে বলো? আরে বাবা, আর তো কটা দিন। দাদা বলেছেন লকডাউনটা উঠে গেলেই একটা শুভ দিন দেখে তোমার আমার বিয়েটা দিয়ে দেবে। এই জানো শোনো, বিয়ের পর কিন্তু আমরা এই কলকাতার ফ্ল্যাটে থাকবো না। কেন? থাকবো আমাদের গ্রামের বাড়ি শান্তিপুরে। এত সুন্দর বাড়ি ছেড়ে তুমি ওই গ্রামের বাড়িতে গিয়ে থাকবে? হ্যাঁ গো, ছেলেবেলার কত স্মৃতি জড়িয়ে আছে গ্রামের সঙ্গে। সেই সবুজ ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে গ্রামের মেঠো পথ, দিঘির কালো জল, আজও আমাকে হাত ছানি দিয়ে ডাক। প্রদীপ, বলো, তুমি যাবে আমার সঙ্গে? তোমার হাত ধরে আমি নরকে যেতেও রাজি আছি। তোমার চাওয়া আমার চাওয়া, তোমার সুখ আমার সুখ। জানো শোনো, এই কলকাতা শহরে সব আছে, শুধু প্রাণ নেই। আমি তোমাকে আদর্শ বঙ্গবধূ রূপে দেখতে চাই। প্রদীপ, তোমার স্মৃতিতে থাকবে সিঁদুর, হাতে থাকবে শাখা পরা, পায়ে আলতা পরে, মাথায় ছোট্ট ঘোমটা দিয়ে সন্ধ্যাবেলায় তুমি তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। বলো স্বর্ণ, বলো তুমি পারবে? পারবো গো, পারবো। আর তা যদি পারো তাহলে তোমার চোখের দিকে তাকিয়ে আমি বলবো, কি? সেখানে সবুজ ধানের মা, চিরদিনের চেনা আঘাত,
সেখানে সবুজ ধানের মাঠ, চিরদিনের চেনা খেয়া ঘাট, মৌমাছি আর পাখির সুরে ফুলগুলো সব ফোটে, আমায় কে আর পায়। আমার মন ওখানে রাখাল রাজা বাঁশি বাজায় ঘোটে, মন ওখানে রাখাল রাজা বাঁশি বাজায় ঘোটে, তাই সুরে পূব আকাশে চন্দ্র সূর্য ওঠে, ওরে আমায় কে আর পায়। আমার মন ওখানে রাখাল রাজা বাঁশি বাজায় ঘোটে, মন ওখানে রাখাল রাজা বাঁশি বাজায় ঘোটে, মন ওখানে রাখাল রাজা বাঁশি বাজায় ঘোটে। আর মদ খাবেন না জয়ও, আপনার নেশা হয়ে গেছে। খেতে দাও শালা বাবু, খেতে দাও। জীবনটা আমার নষ্ট হয়ে গেল, তারা ঘেন্না ধরে গেছে আমার এই জীবনের ওপর। জয়ু, কি নিয়ে বাঁচবো বলতে পারো? আজ পর্যন্ত সন্তানের বাবা ডাক শুনতে পারলাম না, তার উপর তোমার দিদির অশান্তি। তোমার দিদি একটা সিরিয়াস জিনিস আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। চালাবো চালাবো, তুমি জানো সব কথা তোমার দিদিকে বলো না। আরে না না, পেটে মাল পড়েছে তো, তাই সব সত্যি কথা বেরিয়ে পড়ছে। সারা জীবন শুধু দাও আর দাও, কোথা থেকে পাবো বলতে পারো? আপনি দিদির এই অন্যায় কাজের প্রতিবাদ করেন না কেন? অশান্তির ভয়ে রে ভাই, অশান্তির ভয়ে। একদিকে আমার অসুস্থ বাবা আর একদিকে আমার স্ত্রী। আপনি দিদিকে খুব ভালোবাসেন তাই না? ভালোবাসা? তাহলে ওই ভালোবাসা কবেই জল্লে গলে পালিয়ে গেছে। এখন যেটা পড়ে আছে সেটা শুধু অভিনয়। আমরা সবাই শুধু অভিনয় করে যাচ্ছি, তাই তো সালা মাঝে মাঝে মনে হয় একটা লাথি মেরে সব বাইরে। চলুন চলুন জয়ু, দিদি কি করছে দেখি। কোনো দরকার নেই, আসলে যা করে করুক। শালাবাবু, আমার জীবনটা শেষ হয়ে গেল। পেটে মাল পড়েছে তো, তাই সব সত্যি কথা বেরিয়ে পড়ছে। অরুণ জয়বাবু, বাড়ি যেতে হবে তো নাকি? দূর শালা, কি হবে বাড়ি গিয়ে? শালাবাবু, তুমি খুব ভালো করেছো এখনো বিয়ে করোনি। আমি শালা একটা অপদার্থ। জয়ু, জীবনে আমি কিছুই করতে পারলাম না। এই দুনিয়া বহুত চলে ভাই, সব ঝুট है, সব ধোঁকা। বাড়ি আমি যাব না, আমি কিছুতেই বাড়ি যাব না। যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাসংখ্যা জপেছে মৌন মন্থনে, দিক দিগন্ত গুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মন এখনই অন্ধ। বন্ধ করো না পাখা, বন্ধ করো না পাখা, বন্ধ করো না পাখা। বাহ বাহ, অবক্ষয় সমাজ ব্যবস্থার কি সুন্দর দৃশ্য। আমার দিদি তার স্বামীকে ফাঁকি দিয়ে এক্সট্রা প্রেমে মশগুল হয়ে উঠেছে, আর জামাইবাবু এক পেট মদ গিলে তার দুঃখ ভোলার চেষ্টা করছে। প্রতিবাদ করার মতো মুখে কোনো ভাষা নেই। আর ওদিকে স্বর্ণচাপা প্রচুর টাকার গন্ধ পেয়ে প্রদীপকে প্রেমের জালে জড়িয়ে একটা সংসার পাততে চাইছে। সবাই শুধু টাকার পেছনে ছুটছে। সমাজ ব্যবস্থাটা পুরো পচে গেছে। এখনকার দিনে স্ত্রী আর স্বামী কেউ একসাথে বের হয় না। এই দৃশ্য দেখে আমার বলতে ইচ্ছে করছে, আরে কতই রঙ দেখি দুনিয়া, আরে কতই রঙ দেখি দুনিয়া, আমি যেই দিকেতে যাই অবাক বনে যাই, আমি যেই দিকেতে যাই অবাক বনে যাই, আমি অল্প কিছুই খুঁজে নাই পাই রে ভাই রে ভাই। কতই রঙ দেখি দুনিয়া, কতই রঙ দেখি দুনিয়া, কতই রঙ দেখি দুনিয়া। দেখতে হবে সমস্ত ব্যাপারটা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। চিন্তা ভাবনা করার কিছু নেই বাবা, আমি বলছি আমি তো এবারের মেয়ে, তাই আমার ভাগটা তুমি আমাকে বুঝিয়ে দাও বাবা। তুই সম্পত্তি ভাগ করার জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তাছাড়া আমার মৃত্যুর পর তোরাই তো সমস্ত সম্পত্তির মালিক হবি। তোমার মৃত্যুর আগে আমার না মৃত্যু হয়। না মানা,
এ কথা তুই বলিস না। বলছি কি আর সাদে, দিন রাত এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না। তোমার জামাই প্রতিদিন রাতে মদ খেয়ে এসে এই সম্পত্তি নিয়ে আমার সঙ্গে অশান্তি করে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তোর গায়ে হাত দে? স্ক্যান্ডালটার এত বড় সাহস! এই সূর্যনারায়ণ মুখার্জির মেয়ের গায়ে হাত! আজই আমি কে বাড়ি থেকে তাড়াবো, দরকারে তোর আমি আবার বিয়ে দেবো। না বাবা না, আর হয় না বাবা। অগ্নি সাক্ষী রেখে বেদ মন্ত্র উচ্চারণ করে ওকে আমি বিয়ে করেছি। আমার স্বামী আমাকে যতই নির্যাতন করুক, তবু আমি কোনোদিন ওকে ছাড়তে পারবো না বাবা। তাছাড়া ওকে যে আমি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোর ভালোবাসার কি মূল্য দিয়েছিস সম্রাট? শুধু তোর মুখের দিকে তাকিয়ে ওকে আমি কিছু বলতে পারি না। আমি সব জানি সম্রাট তোর উপর অত্যাচার করে, আমার কষ্ট হয় না ভেবেছিস? বাবা, তোদের যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস প্রতিমা? আজ 12 বছর পর আবার আমার হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছি। সেই এতটুকু বয়সে তোদের মা তোদেরকে ছেড়ে আমাকে ছেড়ে চলে যায়। সেই থেকে আমি তোদেরকে কোলে উঠে করে মানুষ করেছি, পাছে তোদের সৎ মা এসে কষ্ট দেয়। সেই জন্য দ্বিতীয়বার আর আমি বিয়ে করিনি। তোদের যদি কিছু হয়ে যায়। আমার কিছু হবে না বাবা, তুমি শান্ত হও বাবা, শান্ত হও। কি করে শান্ত থাকবো মা? তুই জানিস না ঘরে বাইরে সব দিকে আমার শত্রু। আর ওই মৈতোষ মন্ডল শুকুরের মতো তাকিয়ে আছে আমার ওই সম্পত্তিটার দিকে। আর মৈতোষ মন্ডলের খুব কাছের লোক ওই সম্রাট। কিন্তু মহিতোষ কাকু তো এখন বড় নেতা, সে আমাদের ক্ষতি করতে চাইবে কেন? আছে মা আছে। ওই মৈতোষ মন্ডলের বাবাকে গ্রাম থেকে তাড়িয়েছিল আমার বাবা প্রতাপ নারায়ণ। সেই থেকে ওর বাড়ির উপর রাত। এই বাড়ি সম্পত্তি আমার অর্থ। শুধুমাত্র টাকার জন্য মহিতোষ কাকু আমাদের ক্ষতি করতে চায়? টাকাই মানুষকে শয়তানে পরিণত করে, তখন মানুষ তার নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলে। তাই বলছি মা, এখনো সময় আছে। তুই সম্রাটকে মন থেকে মুছে ফেল। দরকার হয় ভালো পাত্র দেখে আমি তোর আবার বিয়ে দেব। সেও যে আমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে রাজি হতে পারে বাবা, এটাও তো হতে পারে। তাছাড়া আমার কপাল যদি খারাপ হয়, তুমি হাজার চেষ্টা করেও আমাকে সুখী করতে পারবে না বাবা, সুখী করতে পারবে না। বেশ, তুই যখন বলছিস এবারই রাজ্যিক সম্পত্তি আমি তোর নামে লিখে দেব, তারপর তোকে দিয়ে যদি জোর করে সম্পত্তিটা নিজের নামে করে নেয়, তখন কি করবে? এ আপনি কি বলছেন বাবা? একবার যদি সম্পত্তিটা ওর নামে লিখে দেন, ওকে আমি মাথায় করে রাখবো। ও হচ্ছে আমার সোনার ডিম পাড়া হাঁস। দেখো, আবার ওই ডিমের লোভেই হাঁসটাকেই না মেরে ফেলো। বাবা আপনি মাঝে মাঝে এমন সব কথা বলেন না, আমার খুব কষ্ট হয়। ও আমার কত আদরের প্রতিমা, আমার সোনার প্রতিমা। তা বাবা কবে সম্পত্তিটা আমার নামে লিখে দিচ্ছেন? না মানে ওর নামে লিখে দিচ্ছেন বাবা? আরে দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হচ্ছ কেন? আগে সংকল্পের সঙ্গে আলোচনা করি। আবার সংকল্প, শালা পাগল হয়ে যাব। ওকে এর মধ্যে টানার কি দরকার? প্রতিমা তোমার বাবাকে ভালো করে বোঝাও, ও আমাদের কিছুই দেবে না। বাবা, দাদাকে এখন জানাবার দরকার নেই। তাই বললে হয় নাকি? বাড়ির সম্পত্তি ভাগ হবে, আর বাড়ির বড় ছেলে জানতে পারবে না। তাছাড়া এই সম্পত্তির উপর ওর সবচেয়ে বেশি অধিকার। দুদিন বাদে বৌমা আসবে। আবার বৌমা? শালা সত্যি সত্যি পাগল হয়ে যাব, সত্যি সত্যি পাগল হয়ে যাব। হ্যাঁ বৌমা, সংকল্প বলেছে লকডাউন কেটে গেলেই বৌমাকে নিয়ে আসবে। বাবা বাবা আপনাকে আমি কতবার বলেছি, ও আপনার ছেলে সংকল্প নয়। আমার ছেলেকে আমি চিনতে পারবো না, তুমি আমাকে চিনিয়ে দেবে? চিনতে পারবে না, দাদাকে বৌদিও প্রথমে চিনতে পারবে না। তাছাড়া দাদা তো এখনো বৌদিকে খুঁজে বের করতে পারবে না। পেয়ে গেছি তোর বৌদিকে খুঁজে পেয়ে গেছি। পেয়েছি, বৌমাকে খুঁজে পেয়েছি। তাহলে তাকে সঙ্গে করে নিয়ে আসো। আরে আনবো আনবো, অনেকদিন ফেলে রেখে চলে গেছিলাম তো, তাই এখন মান অভিমানের পালা চলছে। দুদিন বাদে লকডাউনটা কেটে যাক, আমি তোর বৌদিকে এবারে ফিরিয়ে আনবোই আনবো। তো আবার কাকে বউ সাজিয়ে নিয়ে আসে? জানো বাবা, তোমার বৌমার সঙ্গে দেখা হতে সে আমাকে জড়িয়ে ধরে কি কান্না বললো, এতদিন কোথায় ছিলে স্বামী? বৌদি তোকে চিনতে পারলো? চিনতে পারলো মানে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ঢক করে একটা প্রণাম করে দিল। অভিনয় অভিনয়, সবটাই ওর অভিনয়। ব্যাস, আর আমার কোনো চিন্তা নেই। এবার বৌমা বাড়ি ফিরে এলেই আমি সম্পত্তি সংকল্প সম্রাট সম্পত্তির ভাগ চাইছি। না না, ভাবটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমার সম্পত্তি তুই আমাকে বুঝিয়ে দে দাদা। দেবে না, তোমাকে কোনো কিছুই দেবে না। ও একাই সবকিছু ভোগ করতে চাইছে আমাদের ফাঁকি দিয়ে। ফাঁকি তো তুমি আমাদের দিচ্ছ। বাবাকে ফাঁকি দিয়ে তুমি কারখানা থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করছো। আমি ইচ্ছে করলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে কারখানা থেকে বার করে দিতে পারি, কিন্তু করি না কেন জানো? তুমি প্রতিমার হাজবেন্ড, এবারে জামাই বলে। এতদিন এই সম্রাট সমস্ত ব্যবসা একাই দেখাশোনা করেছে। এই 12 বছর কোথায় ছিল আপনার ছেলে সংকল্প? যতই তুমি নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করো না কেন, ফুল মার্ক তুমি কোনোদিনই পাবে না।
তোমার চরিত্রের খাতা থেকে কিছুটা নম্বর আমি কেটে নিলাম। কাল থেকে তোমার কারখানায় যাওয়া হবে না। না বাবা না, হাজার হোক ও আমার স্বামী, তুমি ওকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। তুই নিশ্চিন্তে থাক প্রতিমা, আমার ছেলে যখন ওকে ক্ষমা করে দিয়েছে আমি ওকে ক্ষমা করলাম, কিন্তু কাল থেকে ওর কারখানায় যাওয়া হবে না। আপনার আর আপনার ছেলের এই অপূর্ব ক্ষমা চিরদিনের জন্য আমার এই বুকের মধ্যে জমা হয়ে রইল। আমি কোনোদিন কোনো কিছুর বিনিময়ে এই জমা থেকে এক বিন্দু খরচ করব না। আমি চলে যাচ্ছি প্রতিমা, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? এই অপমানের পর আর আমি এই বাড়িতে থাকবো না প্রতিমা। তোমার